বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার শুরু, 25 আসামি অভিযুক্ত, 20 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ। ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দাম বাড়ছে পেঁয়াজের, বিকল্প উৎসের সন্ধানে ব্যবসায়ীরা। করোনায় আরও 43 জনের মৃত্যু, শনাক্ত 1724 জন। ঢাকা বিভাগে এখনও সংক্রমণ বেশি। কারাগারের নিরাপত্তা জোরদার, উড়ো চিঠি ভিত্তিহীন, আসামি পালানো ঠেকাতেই সতর্কতা, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি, 6.8% প্রবৃদ্ধির আভাস এডিবির। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। সংবাদ আরও থাকছে। দেশেই সব ধরনের বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করা যাবে, মিলে গেলে নেওয়া যাবে যে কারো টিস্যু। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 25 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। 20 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত প্রতি কার্যদিবসে একটানা এ মামলার সাক্ষ্য গ্রহণ চলবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে গত বছরের 6 অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরদিন আবরারের বাবা বরকতুল্লাহ রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই মামলার অভিযোগ গঠন করা হলো মঙ্গলবার। অভিযোগ গঠনের সময় 22 আসামিকে আদালতে হাজির করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শুনানি শেষে মামলা থেকে আসামিদের অব্যাহতি ও জামিন আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, সুতরাং এই হত্যাকাণ্ড সংগঠিত যেটা হয়েছে সেটার জন্য আসামিদেরকে শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে এবং আমরা 20 তারিখের পরের থেকে মামলাটা কন্টিনিউ এককভাবে চলতে থাকবে। 302 ধারা মামলা করতে হলে প্রি প্ল্যান থাকতে হবে এবং আজকে যে বিষয়টা উনি এনেছেন, বাদী মামলার ঘটনা তারিখ বললেন 6 থেকে 7 তারিখ, কিন্তু মাননীয় আদালত আমাদেরকে আছে চার্জ করলেন 4 থেকে 5 তারিখের ঘটনার কথা বলে, যেটা এজাহারে ছিল না। এটা এজাহার বহির্ভূত বক্তব্য আজকে উনি আমাদের অভিযোগ আনছেন। তা আমরা মনে করি যেহেতু যেটা এজাহারে নাই, এজাহারের পূর্বের অংশটুকু এনেছেন, এটা আইন বহির্ভূত এবং আমরা এই জন্য উচ্চ আদালতে যাব। গ্রেপ্তার আসামিদের মধ্যে 8 জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। হিলি, সাতক্ষীরা, বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে পেঁয়াজ আমদানি। ফলে একদিনের ব্যবধানে দাম বেড়ে যায় কেজিতে 20 থেকে 25 টাকা। ব্যবসায়ীরা বলছেন বাজার নিয়ন্ত্রণে তুরস্ক, মিশর সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। ভারত থেকে কোনো পেঁয়াজ আসেনি হিলি স্থলবন্দরে, ফলে বিভিন্ন আড়তে বাড়তে শুরু করে দাম। একদিন আগে আড়তগুলোতে যে পেঁয়াজ 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখন সেই দাম 60 থেকে 70 টাকা। পচা পেঁয়াজ আপনার মনে করেন কিনতে হচ্ছে 60 টাকা 65 টাকা কিনতে হচ্ছে, এটা আমরা কিভাবে বেচবো? এটা কালকে পেঁয়াজ কিনলাম 34 টাকা, আজকে আপনার চাচ্ছে 65-70 টাকা। আমদানি বন্ধ হওয়ায় ভারতের ভেতরে আটকা পড়েছে 250টি পেঁয়াজবাহী ট্রাক। এলসি হয়ে আছে 10,000 টন।
ভারতের এমন সিদ্ধান্তের বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি আমদানিকারকদের। ভারত সরকার আমাদের বারবার এই কাজটি করে, তা আমাদের কিছু না জানিয়ে, বাংলাদেশ সরকারকে কোনো ইনফরমেশন না দিয়ে হঠাৎ করে তারা বন্ধ করে দিয়ে একটা বিব্রত পরিস্থিতি সৃষ্টি করে। তবে বিকল্প উৎস থাকায় গত বছরের মতো এই বছর পেঁয়াজের দামে বড় কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। গতবারের মতো প্রভাব পড়ার কোনো সুযোগ নাই, কারণ ইতিমধ্যে আমরা পৃথিবীর অন্যান্য দেশেও আমরা ইতিমধ্যে ইম্পোর্ট এলসি করেছি। আমাদের তুরস্ক, মিশর, পাকিস্তানে যাতে প্রচুর পেঁয়াজ আছে, এই জন্য ঘাবড়ানোর কিছু নেই। গত রোববার হিলি বন্দর দিয়ে 29টি ট্রাকে 800 টনের মতো পেঁয়াজ আমদানি হয়েছিল। ইন্ডিয়ার নীতি নির্ধারণের পর্যায়ে একটা বৈঠক চলতেছে, সেখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে। হয়তোবা আমরা আশা রাখছি খুব দ্রুত এটা সমস্যার সমাধান হয়ে যাবে, হয়তো আগামী দিন থেকে আমরা পেঁয়াজ পাবো বলে আশা করছি। এদিকে সোমবার 50 মেট্রিক টন পেঁয়াজ আসার পর রফতানি বন্ধের ঘোষণা আসে ভারতের পক্ষ থেকে। ফলে পেট্রাপোলে আটকা পড়ে পেঁয়াজ ভর্তি 150টি ট্রাক আর 42টি ওয়াগনযুক্ত 3টি ট্রেন। অন্যদিকে সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের কোনো ট্রাক না আসায় একদিনে দর বাড়ে কেজি প্রতি 20 থেকে 25 টাকা। হঠাৎ এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। 250 থেকে 300 ব্যবসায়ীর পেঁয়াজ সংশ্লিষ্ট আড়ত আছে, সে আড়তদাররা অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং এদের এই প্রত্যেক আড়তে আবার দৈনিক লিভার লাগে, সবাই আমরা বেকারত্ব হয়ে যাবে। দাম কমাতে দ্রুত বাজার মনিটরিং চাচ্ছেন ক্রেতারা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। 534 কোটি টাকার 4টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে এ সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অনুমোদন দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ সহ 4টি প্রকল্প। দেশজ যা কিছু আছে উদ্ভিদ প্রাণী প্রত্যেকটাকে আমরা সংরক্ষণ করতে হবে, এটা আমাদের লার্জার গোল। 24 ঘন্টার মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা আবারও বাড়ল। আগের দিন 26 জনের মৃত্যু হলেও এই দিন মারা গেছেন 43 জন। মৃতদের মধ্যে 36 জনই পুরুষ। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 4802। মোট মৃত্যুর 77.97% পুরুষ এবং 22.03% নারী। নতুন করে সংক্রমিত হয়েছেন 1724 জন। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশে করোনা সংক্রমণের 192তম দিন। মাসখানেক আগে থেকেই সবকিছু স্বাভাবিক নিয়মে ফিরিয়ে আনার নানা নির্দেশনা দৃশ্যমান, তবে সংক্রমণ কিংবা মৃত্যু খুব একটা কমেনি। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 94টি ল্যাবে পরীক্ষা করা 14,050টি নমুনায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে আরও 1,724 জন। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,41,056। নতুন 2,439 জন করোনা মুক্ত হওয়ায় এ পর্যন্ত সুস্থ মানুষের সংখ্যা 2,45,594। পরিসংখ্যান বলছে মৃত 43 জনের মধ্যে 27 জনই ঢাকা বিভাগের। এ পর্যন্ত মোট প্রাণহানির 3,744 জন পুরুষ এবং 1,058 জন নারী। ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। 24 ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 1,596 জন, আর আইসোলেশনে নেওয়া হয়েছে 288 জনকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বোমা মেরে কারাগার উড়িয়ে দেয়া এবং জঙ্গি ছিনতাইয়ের হুমকি দেয়া উড়ো চিঠির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনা বিবেচনায় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর সাথে হুমকি দেয়া চিঠির কোনো সম্পর্ক নেই। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বোমা মেরে কারাগার উড়িয়ে জঙ্গি ছিনতাইয়ের হুমকি দেয়া উড়ো চিঠি পান লালমনিরহাটের জেলা প্রশাসক ও কারাগারের জেল সুপার। এরপরই দেশের 68টি কারাগারে জরুরি চিঠি পাঠিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপকালে উঠে আসে উড়ো চিঠির প্রসঙ্গ। মন্ত্রী জানান, এই উড়ো চিঠির কোনো ভিত্তি নেই।
আর কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে ঠিকই, তবে সম্প্রতি কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার কারণেই। এই ধরনের উড়ো চিঠি উড়ো কাগজ আমাদের সবসময় মন্ত্রণালয়ে আসে এবং বিভিন্ন জায়গায় যেয়ে থাকে, আপনারাও পেয়ে থাকেন। তথ্য ভিত্তিক আমরা সবসময় কাজ করে থাকি। আমরা ওইখানে পাহারা বৃদ্ধি করছি সেটা নয়, আমাদের কারারক্ষীদেরকে আরও যাতে মানে ওয়াচফুল হয় তারা যদি দেখাশোনার এই দায়িত্বটা সঠিকভাবে পালন করে সেইটার ব্যবস্থা আমরা করেছি। দেশ থেকে জঙ্গিদের মূলোৎপাটন করা না গেলেও তাদের তৎপরতা থামানো গেছে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান। সেল সেগুলো রয়েছে, সেগুলো মাঝে মাঝে আমরা ধরছি, দেখছেন আমরা এগুলো এখনো সেই অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমার সেনাদের গতিবিধি গত কয়েকদিনে বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বাংলাদেশ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। আমরা তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আর একটা জিনিস আমি সবসময় বলেছি, আমরা সবসময় প্রস্তুত থাকি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মোকাবেলার পাশাপাশি এগিয়ে যাচ্ছে অর্থনীতি। চলতি বছরে বাংলাদেশে 5.2% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর প্রবৃদ্ধি হবে 6.8%। এডিবি বলছে, এবছর ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশেরই জিডিপি কমবে। বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। করোনা ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, উন্নত দেশগুলোতে অর্থনৈতিক মন্দাবস্থা। করোনার থাবায় এশিয়ার বেশিরভাগ অর্থনীতি হাঁটছে বড় ধরনের সংকোচনের পথে। তবে ব্যতিক্রমও আছে। করোনা মোকাবেলা করেই ঠিক রাস্তায় বাংলাদেশের অবস্থান। এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদন সেই ইঙ্গিতই দিচ্ছে। আমরা ইতিমধ্যে 95,619 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। সরকারের আর্থিক প্রণোদনা প্যাকেজ, রেমিটেন্স ও রপ্তানি আয়ে সাম্প্রতিক ইতিবাচক ধারা বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে। আর অর্থনৈতিক পুনরুদ্ধারে চলমান ধারা টেকসই করতে সামষ্টিক অর্থনীতির বিচরণ ব্যবস্থাপনা এবং সরকারের নেওয়া কর্মসূচিগুলো দ্রুততার সাথে বাস্তবায়নের পরামর্শ এসেছে প্রতিবেদনে। তবে এখনো মহামারীকে বড় ঝুঁকি বলে মনে করছে এডিবি। বাংলাদেশ ও তার রপ্তানির বাজারে মহামারী দীর্ঘায়িত হলে জিডিপির প্রত্যাশিত প্রবৃদ্ধি না হওয়ার আশঙ্কা সংস্থাটির। এদিকে গত 60 বছরের মধ্যে এবারই অর্থনৈতিক সংকোচনের দিকে যাচ্ছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর সামগ্রিক অর্থনীতি। এসব দেশে অর্থনীতি সংকুচিত হতে পারে 0.7%। এডিবির পূর্বাভাস বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল বাংলাদেশ, ভুটান ও নেপাল এবছর প্রবৃদ্ধি অর্জন করবে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসী ও নিয়মিত নামাজ আদায়কারীদের সাক্ষ্য গ্রহণ করেছে সিআইডি। দুপুরে ঘটনাস্থলে পশ্চিম তল্লার বাইতুসসালাত জামে মসজিদে যায় সিআইডি তদন্ত দল। পরে মসজিদের একটি কক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক বাবুল হোসেন 11 জনের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় বিভিন্ন আলামতও সংগ্রহ করে সিআইডি টিম। এর আগে গত 6 সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। 4 সেপ্টেম্বর শুক্রবার রাতে মসজিদে বিস্ফোরণে দগ্ধ 37 জনের 31 জনই মারা গেছেন। খালেদা জিয়ার দণ্ডাদেশ শর্ত সাপেক্ষে স্থগিত করে 25 সেপ্টেম্বর থেকে পরবর্তী 6 মাস পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় তিনি জানান, তার ছোট ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্ববর্তী শর্ত বহাল থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে সরকারের নির্বাহী আদেশে গত 25 মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়, যার মেয়াদ 24 সেপ্টেম্বর শেষ হবে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় খালেদা জিয়াকে। করেছেন যে আগে আরও 6 মাস, যেই মেয়াদকাল আরও 6 মাস বৃদ্ধি করে দিয়েছেন এবং আগের যে কন্ডিশন সেই কন্ডিশনগুলো বহাল রেখে তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। উক্ত সময় তিনি দেশের বাহিরে গমন করতে পারবেন না। করোনা প্রাদুর্ভাবে টেলিমেডিসিন সেবা নতুন ধারা সৃষ্টি করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে টেলিমেডিসিন সেবায় কার্যত বিপ্লব ঘটে গেছে। মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে জয় বাংলা টেলিমেডিসিন নামে একটি অ্যাপ উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।
চিকিৎসার স্বার্থে জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের মাধ্যমে মোবাইলে আপনি আপনার ঘরে বসেই দূর দূরান্তের যারা রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা সেবা প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। করোনার কারণে থমকে থাকা অবস্থা থেকে বেরিয়ে নতুন স্বাভাবিক রাজনীতিতে প্রবেশ করেছে আওয়ামী লীগ। আবারও সাংগঠনিক কর্মকাণ্ড পুরোদমে শুরুর পরিকল্পনা কেন্দ্রীয় নেতাদের। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সব পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান তাদের। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। সবকিছুর মতো করোনা থামিয়ে দিয়েছিল রাজনীতিকেও। প্রায় সবগুলো রাজনৈতিক দলই বন্ধ করে দেয় সকল কর্মকাণ্ড। সংক্রমণ রোধে আওয়ামী লীগও সাংগঠনিক কর্মকাণ্ডের রাশ টেনে ধরে। তবে দুস্থ অসহায়দের সহায়তার পাশাপাশি কৃষকের ধান কাটতে মাঠে নামে নেতাকর্মীরা। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সবকিছুই মনিটরিং করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতির চাকাটা যাতে গতিশীল থাকে, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেগুলি যেন পরিচালিত হতে পারে। এরই মধ্যে সংক্রমণ কিছুটা কমেছে। নতুন স্বাভাবিক জীবনের মতো নতুন স্বাভাবিক রাজনীতিরও শুরু। আর শুরুতেই সাংগঠনিক দিকে নজর আওয়ামী লীগের। খুব ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আমরা সাংগঠনিক তৎপরতা স্বাস্থ্যবিধি মেনেই স্বাভাবিক করার চেষ্টা আমরা শুরু করেছি। এরই মধ্যে জেলা কমিটিগুলোকে পূর্ণাঙ্গ করতে নির্দেশ এসেছে দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে। সেন্ট্রাল কমিটির সঙ্গে কতগুলো উপকমিটি আছে, সেই উপকমিটিগুলি আস্তে আস্তে গঠন করা হবে। তারপরে একে একে জেলা উপজেলা কমিটি যেখানে যেখানে এখনো করা বাকি সেগুলিকে করা হবে। দ্রুতই সংগঠন গতিশীল হবে বলে আশাবাদী কেন্দ্রীয় নেতারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা দুর্যোগকালীন 30 বছর পেরিয়ে যাওয়া প্রার্থীদের চাকরির আবেদনে 5 মাসের বেশি সময় ছাড় দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি চাকরি প্রত্যাশীদের এ সুযোগ দেয়া হচ্ছে। 25 মার্চ যাদের বয়স 30 বছর হবে তারা আগস্ট পরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। প্রতিমন্ত্রী বলেন, করোনায় সরকারি বেসরকারি চাকরির নিয়োগ স্থগিত ছিল, তাই এই সুযোগ দেয়া হয়েছে। অনুমোদনহীন বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণ অভিযান শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। গুলশানের নগর ভবনের সামনে থেকে ডিএনসিসির মেয়র এই অভিযান শুরু করেন। এ সময় তিনি একটি বাসযোগ্য পরিচ্ছন্ন নগরে বিনির্মাণের ঘোষণা দেন। সাইদুল ইসলামের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট। 15 সেপ্টেম্বর থেকে অনুমোদনহীন বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণের ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। নগরীর সৌন্দর্য অটুট রাখতে এই উচ্ছেদ অভিযান শুরু করেন মেয়র নিজেই। সকালে নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু হয়। ক্ষমতাশীল কারো অনুরোধে অনুমোদনহীন সাইনবোর্ড, বিলবোর্ড রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র আতিকুল ইসলাম। আজকে আপনি যাদের সাইনবোর্ড নামাচ্ছি, আপনারাই নিজেরাই বুঝতে পারেন যে তারা কত বড় গ্রুপ, তার ক্ষমতাধর গ্রুপ। এটাও কিন্তু নামিয়ে দিচ্ছি আমরা এটাকে ফলো আপ করব। একই সাথে পথচারীদের মুক্ত চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করারও উদ্যোগ নেওয়া হয়েছে। যে বিজনেস ওরিয়েন্টেড এবং তারা ডেভেলপার, তারা সিটিতে যে সাইনবোর্ড লাগিয়েছে, তারা সিটিতে তার ট্যাক্স দেবে না কেন? সিটিতে ট্যাক্স দিতে হবে। সিটির সৌন্দর্য করতে গেলে আমাদের নিয়ম আছে, সিটি ট্যাক্স দিতে হবে। নিয়মিত কর পরিশোধের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। লাইসেন্স ছাড়া বিদেশে কর্মী পাঠানো ও নিজের লাইসেন্স অন্যকে ব্যবহার করতে দেওয়ার অপরাধে রাজধানীতে 2টি প্রতিষ্ঠানের 2 জনের বিরুদ্ধে মামলা ও 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে বনানীর ফাতেমা ওভারসিজে অভিযান চালায় র্যাব। এ সময় দুবাইয়ে হাসপাতালে কাজ দেওয়ার কথা বলে সৌদি আরবে নিয়ে এক নারী কর্মীকে 6 লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ফাতেমা ওভারসিজের মালিক কবির হোসেন ও তার সহকর্মী সোহাগকে গ্রেফতার করে নিয়মিত মামলা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বনানী সি ব্লকের একটি বাসায় লাইসেন্স ছাড়া জাপান সহ ইউরোপে কর্মী পাঠানোর মাধ্যমে প্রতারণার অভিযোগ পাওয়া যায়। পরে ড্রিম ভিসা প্রতিষ্ঠানটির মালিক তোফাজ্জল হোসেনকে 6 মাস ও 5 কর্মীকে 1 মাসের কারাদণ্ড দিয়েছে
ভ্রাম্যমাণ আদালত। দেশের সব প্রান্তে দ্রুত গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা চালু আর ভুয়া ট্রেনিং সেন্টার বন্ধ হলে আউটসোর্সিংয়ে বাংলাদেশ অনেক দূর যাবে। দক্ষ ফ্রিল্যান্সাররা বলছেন, ডলার আয়ের গ্যারান্টি নয়, ভর্তির আগে ট্রেনিং সেন্টারের মান ও কোর্স কারিকুলাম দেখে নেওয়া জরুরি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড সার্ভিস পৌঁছে দেওয়ার পাশাপাশি 64টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে সরকার। ইবনে নূর শাওনের 3 পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব। ফ্রিল্যান্সারদের প্রধান চ্যালেঞ্জগুলো কি? 21শে টেলিভিশনের পক্ষে জানতে চাওয়া এই প্রশ্নের উত্তরে 3 ও 4 নম্বরে উঠে এসেছে দ্রুতগতির ইন্টারনেট সংকট আর ভুয়া কোচিং সেন্টার। বিজ্ঞাপনের লোভনীয় ফাঁদে পড়ে দক্ষতা অর্জনকে পাশ কাটিয়ে অনলাইনে ছোটখাটো কাজ পাওয়াকেই সফলতা মনে করছেন অনেকে। ফলে নির্দিষ্ট সময় পর ঝরে পড়ার হার বাড়ছে। একটা অর্গানাইজেশনের কিন্তু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকে তাদের কোর্সের কন্টেন্ট দেখে নিতে পারেন, সেই কন্টেন্টে কতটুকু রিচ, যার কাছে শিখবেন সে ট্রেনার ফ্রিল্যান্সার কিনা, এই বিষয়টা দেখে 2টা বিষয়ের উপর ফোকাস করে তারপর আপনি ট্রেনিং সেন্টার চুজ করতে পারেন। টাকা ইনভেস্টমেন্ট করা যে সে আপনাকে আর্নিং করিয়ে দিবে বা এই টাইপের ফ্রিল্যান্সিং করার জন্য কোনো আপনার রিকোয়ারমেন্টই দরকার নাই। এখানে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপ করা। মানহীন এসব প্রতিষ্ঠানের বিষয়ে নিজেদেরই সচেতন হওয়া জরুরি বলছেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ। নিজে থেকে শিখতে হবে। আমি যা মেটেরিয়াল পাচ্ছি সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, দরকার হলে আমি বই দেখে ইন্টারনেট ঘেটে আরও আমাকে শিখতে হবে। সুতরাং আমি যদি সম্পূর্ণ ডিপেন্ড করে থাকি সেই কোচিংয়ের উপরে, তাহলে কিন্তু আমি আসলে সত্যিকার অর্থে শিখতে পারবো না। দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে গ্রামের ফ্রিল্যান্সাররা। গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সেবা না থাকায় অনেক ফ্রিল্যান্সারদের কাজের অসুবিধা হচ্ছে। আমি নিজেও একজন ভুক্তভোগী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন, দেশের সব জেলায় স্থাপিত হতে যাওয়া শেখ কামাল আইটি ও 5000 শেখ রাসেল ডিজিটাল সেন্টারে ফ্রিল্যান্সারদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সংবলিত স্পেস বরাদ্দ থাকবে। গ্রাম পর্যন্ত একটা রিলায়েবল ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে যাচ্ছে ইডিসি প্রকল্পের আওতায়, যেটা ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত যাচ্ছে। আবার অপরদিকে উপজেলা পর্যন্ত আমাদের কিন্তু ট্রেনিং সেন্টার, এমপ্লয়মেন্ট সেন্টার, সার্ভিস ডেলিভারি সেন্টার হয়ে যাচ্ছে। আবার জেলা পর্যন্ত শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হচ্ছে। আবার বিভাগ জেলা পর্যায়ে আমাদের যে সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক হচ্ছে। এছাড়া এলএডিপি প্রজেক্টের ট্রেনিংগুলোকে প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তারা এখন আমাদের বিভিন্ন সফটওয়্যার টেকনোলজি পার্কে ছোট্ট একটা জায়গা নিয়ে এন্টারপ্রেনিউরও হচ্ছে। ইবনে নূর শাওন, 21শে টেলিভিশন, ঢাকা। এখন থেকে দেশে সব ধরনের বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করা যাবে। এর ফলে শুধু নিকটাত্মীয়ই নয়, যে কারো দেহের টিস্যু মিলে গেলেই এই চিকিৎসা নেওয়া যাবে। এ পদ্ধতিতে ডোনার স্টেম সেল রক্তের শিরার মাধ্যমে রোগীর দেহে প্রবেশ করানো হয়। ওই সেল ধীরে ধীরে বেড়ে ওঠে এবং রোগীকে একটি নতুন জীবন দেয়। জসিম জুয়েলের রিপোর্ট। বোন মেরো ট্রান্সপ্লান্ট 2 ধরনের হয়ে থাকে। বিএমটি করার আগে রোগীর দেহে উচ্চমাত্রার কেমো এবং রেডিওথেরাপি বা দুটোই একসাথে ব্যবহার করা হয়। এর ফলে রোগীর দেহে অবশিষ্ট সব ক্যান্সার কোষ মারা যায় এবং বোন মেরোতে ডোনার স্টেম সেলের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এখন সব ধরনের বোন মেরো ট্রান্সপ্লান্টই হচ্ছে। ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালে জানান, হেমাটোলজিক্যাল ক্যান্সারে আক্রান্ত যে কোনো রোগী দেশের এই আধুনিক চিকিৎসা নিতে পারবেন। যে কোনো ক্যান্সার পেশেন্টকে প্রথমে করা হয় কি যে আইদার কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি অথবা দুইটাই কম্বিনেশন দিতে লাগে। এটা দেওয়ার পরে তার বডির যত ইমিউনিটি, তার যে ক্যান্সার সেল, এগুলোকে মেরে ফেলা হয়, রেসিডিউয়াল যদি কিছু থাকে। তো ডোনার থেকে ফ্রেশ বা নর্মাল টিস্যু নিয়ে ব্লাডের মতোই ট্রান্সফিউশন করে দেওয়া হয় পেশেন্টের শরীরে। এই সেলগুলো ব্লাড দিয়ে গিয়ে পেশেন্টের বোন মেরুতে গিয়ে জমা হয় এবং বোন মেরু থেকে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে এগুলো নতুন সেল তৈরি করা শুরু করে। এই চিকিৎসায় সংক্রমণ হওয়া সহ মৃত্যু ঝুঁকিও আছে। ডাক্তার সালে বলেন, এরই মধ্যে একজন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। একটা জটিল প্রসেস। এই ট্রিটমেন্ট পর্যায়ে মানুষের ইনফেকশন হওয়ার চান্স থাকে, যখন কাউন্ট কমে যায় ইভেন পেশেন্ট মারা যাওয়ারও চান্স থাকে।
বাট এগুলাকে ওভারকাম করে এখান থেকে বের হয়ে আসতে হবে, এই জন্য এটা এত জটিল। চিকিৎসা নিতে সময় লাগে 3 থেকে 4 সপ্তাহ এবং খরচ 20 লাখ টাকা। এভারেজ যদি অ্যাডাল্ট পার্সনকে ধরা হয় তাহলে তার 20 লাখের মতো খরচ পড়বে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। স্থগিত হয়ে যাওয়া বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ঢাকায় কাল থেকে শুরু হচ্ছে। বৈঠকটি উপলক্ষে 4 সদস্যের ভারতের প্রতিনিধি দল ঢাকায় আসছে কাল। পিলখানা বিজিবি সদর দপ্তরে দুদেশের বৈঠক হবে। এতে সীমান্তে হত্যা ও অপরাধ বন্ধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সীমান্তে মাদক চোরাচালান, নিষিদ্ধ ওষুধ এবং অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে প্রবেশ রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। পথশিশুদের ভিক্ষাবৃত্তি বন্ধে বেসরকারি সংস্থা সহ সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভিজিডি কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় প্রতিমন্ত্রী বলেন, পথশিশুরা যেন ভিক্ষা না করে সেজন্য ভিকটিম সাপোর্ট সেন্টার সহ নানা কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এ কারণে পথশিশুদের সংখ্যা আগের চেয়ে কমেছে উল্লেখ করে তিনি জানান, ভিজিডি কর্মসূচি দারিদ্র্য পীড়িত এবং দুস্থ গ্রামীণ নারীদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করছে। 2021 সাল থেকে ভিজিডির নতুন চক্র শুরু হবে, যেখানে মোট উপকারভোগীর সংখ্যা হবে 10,40,000, যাদেরকে 2 বছর মেয়াদে মাসে 30 কেজি চাল প্রদান করা হবে। মিড ডে মিলের খিচুড়ি রান্না শিখতে নয়, ব্যবস্থাপনা দেখতে কর্মকর্তাদের বিদেশ যাওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন। সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, 1,20,00,000 শিশুর জন্য মিড ডে মিল চালু করতে হবে। এটি একটি বিশাল কর্মযজ্ঞ। উন্নত উন্নয়নশীল যেসব দেশে এই ব্যবস্থা চালু আছে সেই ব্যবস্থাপনা দেখতেই প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে। এজন্য কোনো টাকা পয়সা চাওয়া হয়নি বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। 2023 সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে। মুজিববর্ষে সরকারের দেশ জুড়ে 1 কোটি চারা রোপণ কার্যক্রমকে এগিয়ে নিতে সচেষ্ট চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় বন্দরনগরীর ওয়ার্ডে ওয়ার্ডে চারা রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। বলেন, পাহাড় ধস, দখল বন্ধ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। গেল জুলাইয়ে প্রথম পর্বে প্রতি ওয়ার্ডে 200টি করে চারা বিতরণ করা হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চাহিদা বেড়েছে ল্যাপটপ, ডেস্কটপ সহ বিভিন্ন ধরনের আইটি পণ্যের। করোনার কারণে আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ক্রেতা চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছেন না ব্যবসায়ীরা। চাপ আছে কম্পিউটার সার্ভিসিং প্রতিষ্ঠানেও। করোনার প্রভাবে অনলাইনে অফিস এবং শিক্ষা কার্যক্রমের পরিধি বাড়ায় চাহিদা বেড়েছে আইটি পণ্যের, আর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ইবনে শাওনের রিপোর্ট। করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে মার্কেট শপিং মলে ক্রেতা সংকট। তবে বিপরীত চিত্র কম্পিউটার বাজারে। আগারগাঁও আইডিবি ভবনে ক্রেতার সেবায় ব্যস্ত সময় পার করছেন বিক্রয়কর্মীরা। অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ল্যাপটপ, হেডফোন ও ক্যামেরার চাহিদা তুঙ্গে। দামও বেড়েছে চাহিদার সঙ্গে। মেডিকেলে পড়ি, আমার অনলাইন ক্লাসের জন্য আসলে ল্যাপটপটা কেনা হচ্ছে যেন ক্লাস করতে সুবিধা হয় জন্য। বিভিন্ন অ্যাসাইনমেন্ট, আবার থিসিসের কাজের জন্য আমাদের ল্যাপটপ। এখন তো মানে পড়াশোনার প্রায় 70% কাজের জন্যই ল্যাপটপ দরকার হয়। ল্যাপটপে মানে বাজারে চাহিদা অনেক আছে, ইভেন পাওয়া যেতেছে, মানে স্টক সীমিত। চাহিদা বেড়েছে ওয়াইফাই রাউটার, ব্লুটুথ হেডফোন, পেনড্রাইভ সহ বিভিন্ন ভিডিও নির্মাণ সামগ্রীর। প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হচ্ছে দাবি ব্যবসায়ীদের, আর সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে জানান তারা। কাস্টমার কোয়ারি অনেক বেড়েছে, বাট সেই তুলনায় প্রোডাক্ট আমাদের অনেক কম রয়েছে, যার জন্য আমরা সব ব্যাকআপ দিতে পারছি না। মার্কেট যে চাহিদা সেটা আমরা ফুলফিল করতে পারতেছি না।
ল্যাপটপ ও ডেস্কটপ সার্ভিসিংয়ের স্টলগুলোতে উপচে পড়া ভিড়। যে ডিভাইসটা নষ্ট আছে সেটা রিপেয়ার করার জন্য এখন এই জিনিসগুলো করছে, যার কারণে আমরাও একটু প্রেশারে আছি যে প্রচুর পরিমাণে সার্ভিস হচ্ছে। মার্কেট খোলার পর থেকে প্রায় 40% বিক্রি বেড়েছে। 30 থেকে 40% আমরা পাচ্ছি গত 4 মাস যাবে। আপনারা জানেন আমরা মার্কেট গভর্নমেন্ট ডিক্লেয়ারের পরে যখন 10টা থেকে 4টা পর্যন্ত মার্কেট খোলা ছিল, আমরা তখন শুরু করি আমরা মে মাসের 10 তারিখ, তখন থেকে আমরা সারাটা পেয়েছি। ক্রেতার চাপ থাকলেও স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট পরিচালিত হচ্ছে বলছে কর্তৃপক্ষ। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার শুরু, 25 আসামি অভিযুক্ত, 20 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ। ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দাম বাড়ছে পেঁয়াজের, বিকল্প উৎসের সন্ধানে ব্যবসায়ীরা। করোনায় আরও 43 জনের মৃত্যু, শনাক্ত 1724 জন, ঢাকা বিভাগে এখনও সংক্রমণ বেশি। কারাগারের নিরাপত্তা জোরদার, উড়ো চিঠি ভিত্তিহীন, আসামি পালানো ঠেকাতেই সতর্কতা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি, 6.8% প্রবৃদ্ধির আভাস এডিবির। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।